ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে। আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারহা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারহা রাস্তার দিকে তাকিয়ে বলে। ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ বললে ডাকে। এই যে মেয়ে, এসো। শুদ্ধ ডাকে। ফারহা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সাথে সাথে তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে। এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছি কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারহা হাত নেড়ে বলে, আসছি, বাই। ততক্ষণে শুদ্ধ ফারহাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারহা এর পাশে মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে। লেট করছো কেন? ফারহা মাথা নিচু করেই বলল। কেন ডাকছেন? শুদ্ধ ফারহার দিকে আরেকটু এগিয়ে এসে বলল। চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারহা মাথা নিচু করেই বলে। মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের ওপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেরা কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলায় বলল। শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারহা মাথা তুলে রেগে থাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারহার দিকেই চেয়ে আছে। ফারহা রেগে বলে। সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমার বিরক্ত কেন করছেন? শুদ্ধ রাগান্বিত কণ্ঠে বলে। থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদুস্বরে বলে। গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারহা ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁত চেপে বলল। আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আবারও খানিকটা এগিয়ে আসে ফারহার দিকে। ভাবলেশীনভাবে বলে। তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারহা আবারও রেগে বলে। আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধের মেজাজ বিগড়ে যায়। ফারহার হাত ধরে শক্ত করে ফারহা অবাক হয়ে বলে। আর আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলে। উঠে বসো। ফারহা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে। ফারা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারহা চোখ টলমলো করে ওঠে, শব্দ করে গাড়িতে উঠে বসে। শুধু দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে আর চোখে একবার ফারহার দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগ ঈশ্বরে বলে ওঠে। মেয়ে, যার ভেতর পড়ে সেই বোঝে যে পোড়ায় সে বোকা সাজে। ফারহা চোখ বুঝে আসে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসিয়ে রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারহার চোখ মেলে তাকায়। শুদ্ধর স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারহার দিকে তাকিয়ে বলে। আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারহার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারহা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধ দিকে তাকালেই না আর দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারহা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ছিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে। পাখি আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। একসময় দৌড়ে চলে যায় বাসার ভেতরে। পেছন থেকে মৃদু কণ্ঠে ভেসে আসে। শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটির প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে। আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলল। ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলল। তোরা যা। শুদ্ধ মিশকার একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে।
শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালিদ বোনের ডাকে চোখ তুলে তাকালে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা 2 হাত জমা করে চোখ বুজে বলে। শুদ্ধ মুখে হাসি লেপটেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবকাতা ভর করে। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে। শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। শুদ্ধ মাথা তুলে না। ফারহার মুখটা চোখের পর্দায় ভাসতেই চোখের কোণে এক কমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটা ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে। শুধু অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ার কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারহা মিশকার দিকে রেখে তাকিয়ে আছে। ফারহার খালাতো বোন মিশকাকে ফারহা চিনে। মিশকার কথায় ফারহা রেগে বলে। তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারহার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারহার গাল টেনে বলে। ফারহা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে। মিশকা হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগে গিলিয়ে নিয়ে বলে, এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে। ফারহার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো শুদ্ধ তাকে ভালোবাসেনি। জড়িয়ে ধরা তো দূরের কথা, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনেই হেসে বলে। ফারহা আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে ফারহার ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুদ্ধ দৌড়ে যায় ফারহার দিকে। ফারহাকে জোরে টান দিয়ে নিয়ে এসে ফারহা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীতস্বরে বলে, ফারা ঠিক আছো? ফারহা দ্রুত শুদ্ধর থেকে সরে এসে শুদ্ধ এগিয়ে গিয়ে বলে। এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারহা বা হাতে চোখ মুছে বলে। হলে হতো, তোমার কি? যাও ভেতরে, তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে তো। আমার কাছে কি? ভ্রু শুদ্ধ ভ্রু কুচকে বলে। মানে কে আমার প্রেমিকা? ফারহা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারহার হাত টেনে ধরে। ফারা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারহার হাত জোড়া দিয়ে ছেড়ে চিৎকার করে ওঠে। একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এইসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারহার দিকে অবাক হয়ে তাকায়। অবশেষে তাকায় দেখলো তাকে মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে, রেগে বলে। ফারা তুমি কি বলছো জানো? ফারহা আবারও চেঁচিয়ে বলে। জানি জানি, যার সাথে শুয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারহা উল্টে পড়তে নিলে ফারহার এক ফ্রেন্ড এসে ফারহাকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারহার দিকে। ফারহাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারহাকে তার দিকে এনে ফারহার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে। তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারহা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে। তুমি আমার টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারহা তার ফ্রেন্ডের হাত জড়িয়ে ধরে। ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে। তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারহার হাত ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে। শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছে তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহজীবনে হয়নি বোধ হয়। ফারহা আর কিছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল।
ফারহার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই, শুদ্ধ জীবনে মিশকা নামে সেই মেয়েও নেই। আর বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারহার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারহাকে, সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া বেটার, যেমন ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সেই ক্ষত। ফারহা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে, দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনের শব্দে শুদ্ধর ধ্যান ভাঙে, ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো। যদি সব কিছু ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারহাকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওই পাশ থেকে ফাইজ বলল, ভেতরে আয়, শুদ্ধ মৃদু স্বরে বলে। নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফাইজ, তোর ঘাট ধারা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেরামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগতে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বলে নাই যে? তারেক নেওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মাইরাকেই মেনে নিবে ইনশাআল্লাহ। রোমা নেওয়াজ জাহারার কথা বলতে চাইলো, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে, সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নেওয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙা ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে, সব রেডি করেছো? রুমা নেওয়াজ দীর্ঘ শ্বাস ফেলে বলে, দেখছি। রুমা নেওয়াজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে, কি করছো এখানে? মায়রা মাথা নাড়লো। কিছু না। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকালো। মেয়েটা একটু সুতি 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়রা তার শাশুড়ি পিছু পিছু যায়। রুমা নেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয়। মায়রা ভ্রু কুঁচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়েরা মনে মনে পড়ে যায়, আজ তো এই ইনে শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা, তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেওয়াজ রেগে বললেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি মা। রুমা নেওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিয়ে নিজ হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়েরার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো, যাও। মায়েরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট রুমা নেওয়াজের থেকে শাড়িটা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়েরাকে। শাড়ি পরানো সম্পূর্ণ হলে মায়েরার পরনে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মায়েরার সিল্কি চুলগুলো কোমরের নিচ অব্দি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে পড়লেন, মাশাআল্লাহ। মায়েরা শাড়ি পরে ভীষণ আনিজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোবেসে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবুও অস্বস্তি হচ্ছে। মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে। রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। শাশুড়ি মা এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। আসলেই সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারেক নেওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে।
আমতামতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘরে গিয়ে দেখে ইনায়া একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটা মনেই নেই সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধখোলা শাড়ির দিকে তাকায়। ইনায়া হেসে বলে, মাইরা তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরাতে পারো? ইনায়া হেসে বলে, পারবো না কেন? এটা কি এমন কঠিন কাজ? কথাগুলো বলে তার আঁচল ঠিক করে মায়রার কুচি ঠিক করে দেয়। আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়েরা একটু হেঁটে বলে, আপু এবার মনে হচ্ছে খুলবে না। আপু ইনায়া মৃদু হাসে। মায়েরা ইনায়ার হাত ধরে বলে, তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস আপু। ফাইজ, ফারহা, শুদ্ধ, ইরফান সহ তারেক, নেওয়াজ, ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ছেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎই বলে ওঠে, মামা ফাইজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বোকা চোখে তাকায় শুদ্ধর পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বেয়াদব, মিথ্যে বলতে একটুও বাচ্ছে না। না বাচ্ছে না, মীর জাফরের দল। বলেছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। আর পর আশেপাশে বসে থাকা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না, বলে দিচ্ছি না। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজের দিকে তাকায়। ওপাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙ্গুল পাখায়। নিজেকে শান্ত করে নিজের গলায় বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নেওয়াজ ভ্রু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারহার দিকে তাকায়। ফারহা শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলার টেনে ধরে বলে, তোকে ছাড়বো না আমি, শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কিভাবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথেই বিয়ে করব দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই নেই। বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে 2টো লাগাতে পারিস না, ওকে আমি সিধে করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে। যৌবন শেষ হোক, এরপর তোকেই আমার বোন দিব, যা। নয়তো এভাবেই ইনায়ার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। আমি ইনায়াকে আজকেই বিয়ে করাবো, ওয়েট। শুধু শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ। ফাইজের দিকে উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়। কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে। শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাতে ঝাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দেই। শালা, এমন বোন আমার হলে ওকে চড়িয়েই সিধে করতাম। ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, তুই আয়। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফাইজ কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারহা শুদ্ধর পেছনে পিঠে নীরবে চেয়ে থাকে।
চোখজোড়া চিকচিক করছে পানির কণা। মায়েরা ইনায়ার ঘরে থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়া আর ফাইজকে ছাদে পাঠিয়ে সবাই মায়েরার মাথায় দুষ্ট বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে 1 প্যাকেট পটকা নিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমের সবাই কথা বলায় ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সেই সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখে পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পেছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হাঁ করে সেই দিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকাতে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটা এমন দৃষ্টি দেখে ইরফানের ভ্রু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালে দেখলো দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলের এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়েরার বাম হাতে দেখে ইরফানে চিনতে একটুও কষ্ট হয় না এটা মায়েরা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মায়েরার দিকেই হাঁ করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চল শক্ত হয়ে যায়। 1 হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দিতে তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফাইজের বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ির। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পিছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধ দিকে তাকিয়ে রেগে তাকায়। তারপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতরে উঁকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের ওপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরও দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে যায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটি কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করেছে। পেছনে ফিরে অবাকের চড়ে তাকায়। মায়েরার কথা ভাবে, মেয়েটা কি দেখতে তো বাচ্চা মনের হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি এমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে এগিয়ে আসে। হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া। এই পটকা ফাটিয়ে গ্রামে এসব অনেক ফাটিয়েছে, অনেকদিন পর এমনটা আবারও করতে পারে। মেয়েটা ভীষণ খুশি। ইনার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সেই সময় পটকা ফুটে যায়। এই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয় চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জল জল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গিলে ওপাশ থেকে ইনায়ার চিৎকার আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো, স্টুপিড? মায়েরা ঢোক গিলে দুই দিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তিকর শ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরার শাড়ি পরার অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভিতর স্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগেই ইরফান দুই হাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না, ইডিয়েট? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত চরম বিরক্ত মায়েরার কাছে।
খুব ভালো করেই বুঝছে এই বাদর এখন বাদরামি করতে এসেছে। একটু আগে শব্দটা এই বাদরের করা কারসাজি, সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা হাঁ করে চেয়ে আছে, মোচামুচি বলতে থাকে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায় না। ইরফান মায়রার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়রার দিকে শক্ত চোখে তাকায়। মায়রা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক, এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাতে পিছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ? বের করো। মায়রা ঢোকিলে মিনমিন করে বলে, প্লিজ। ইরফানের রেগে মায়েরার পেছনে হাত দিলে মায়েরা কয়েক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়, এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়েরার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে সুরে ফেলে অদ্ভুতভাবে বলে, হোয়াটস রাবিশ। মায়েরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনায়া পেরেছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল বিকেলে আনার সময়, এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারিনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে? হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়রার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটা দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়রা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলার চুলগুলোর কিছু অংশ পিঠ ছড়িয়ে দুই কাঁধ ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুই হাতে জমা করে সামনে কচলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়রাকে এইভাবে দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দুই হাত কাঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়রার সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখে ঢোক গিলে ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়রা কেঁপে কেঁপে ওঠে। তার সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এইখানে থেকে তো কিসের আওয়াজ আসলো? ইয়ানা ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না, এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানার মতে, তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনিয়ার দিকে এগিয়ে এসে প্যান্টে হাত রেখে দাঁড়ায়। ইনিয়ার মাথা নিচু। ফাইজ আরো দুপা এগিয়ে আসে। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট পাকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ব্রো কুচকিয়ে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুই দিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন দিকে আর একটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মাইরা হয়তো, ভাইয়ার বউ। ফাইজ দুই হাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতে দুই আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভেবল। ইয়ানা রেগে বলে। মাইরা অনেক ভালো। ফাইজ ভ্রুকুচকে তাকায় ইয়ানার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমি রাগ ভাঙাবো, বুঝেছো? ইনার মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, বয়ে গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝে দূরত্ব ঘুচিয়ে নেয় আর একটু। ইনিয়া পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাতের রেলিংয়ের ওপরে ভর রেখে মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনিয়ার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনিয়ার চোখ বুজে মৃদু স্বরে হাসে। দূরে সরুন প্লিজ। বলে ফাইজ এক পাশে হাসে লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন, তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছো।
এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। আচ্ছা বলে ইনায়া থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে 2 হাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না। ইনায়া ভ্রু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও হয়তো মায়রাকে তাড়ানোর অপেক্ষার কথা বলেছে। ইনায়ার মন খারাপ হয়। ইনায়া কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইয়ানা বাঁকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর ভেরি সিলি গার্ল। ইনায়া চোখে মুখে বিরক্তির সেই সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলেছে। ফাইজ আবারও আফসোসের সুরে বলে, বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজের হঠাৎ ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত চোখে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে। সময় ব্যয় না করে ইনায়ার পাশে দাঁড়ায়, তবে মাঝে 1 চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে 2 হাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিস করে বলে, হাফ বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুঝে নাই। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললেই ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছবেন না। ফাইজের 2 হাত পকেটে হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। 2 পা পিছিয়ে ইনায়ার পেছনে দাঁড়ায়। ইনায়ার মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপটে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর এ হালাল টাচ। ইনায়ার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে। 2 হাত তুলে টানা দিয়ে বলে, অপেক্ষা লিটল কুইন, লাভ ইউ। ইনায়ার ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায়। হাস্যজ্জ্বল ফাইজের পানে কিছুটা গলা উঁচিয়ে পারে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইওর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়রা এবার রেগে যায়। অসভ্য লোক তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে 2 হাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন, আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু করে। আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রেখে ইরফান মায়রার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে আর তার ভেতরে হয় সুনামি। ওফ, তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে, এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফানের দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনায়ের দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবে ওই স্টুপিডের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। যে অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকে সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচে থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল
ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগেই ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভিতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভিতরে গিয়ে মায়রা পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়রার মুখে ডান হাত চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ইরফানের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে মায়রার চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে বলে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সোয়ার এই দু গাল থাপড়ে লাল করবো, স্টুপিড। মায়ের সাথে সাথে তার দুই হাত গালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বেড়েছিল। ইরফান বাম হাতে মায়রার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়রা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফান দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নেব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরই আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা 3 পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভ্রু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতে বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বুঝবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুড়িয়ে ফেলছি। ইরফান কিছুই বলে না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফাইজ স্তব্ধ খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা দূরে সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার ওপর রাখে। মায়েরা বিছানার ওপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা ভ্রু কুচকে মুখ কাঁদো কাঁদো করে বলে, আমি আজ পড়বো না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলেছি করো। মায়রা অসহায় মুখ করে রাখে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফানের এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। 2 পা পিছিয়ে গিয়ে 2 দিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না না, আমি এখানেই চেঞ্জ করছি। গো। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান।
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়েরা মুখ জুড়ে ভীষণ অসহায়ত্ব খোলা। দেখ, ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তবুও খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। এমন তেড়া মাথার চুল, ইয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো। অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরা তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালে খুলতে চাইলো, কিন্তু ইনায় এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানা চাদরটা সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলে কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ঔষধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিয়েছে শরীর। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালো। বিছানায় নজর পড়লে তো চোখ জোড়ায় বিস্ময় ভয় করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদে এদিকে দৃষ্টি দিলে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়রার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্য করে। ইরফান চোখ সরিয়ে নেয়। টি শার্টে 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের ওপরে থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বারবার দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার কাছে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়রার মুখের উপর ছোট্ট ছোট্ট চুলগুলো খোলা বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখভাবে চেয়ে রইল। কতক্ষণ নিজেও বুঝলো না। মায়রার ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। 2 হাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের 2 পায়ের মাঝ বরাবর গেলেও আর এক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো পাল্টা হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মায়রার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়ল। চোখ সরিয়ে বিড়বিড় করে স্টুপিড। এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটিসুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তি মুখে মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরার চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। এই লোক কি কখনো আসেনি ভাবলো। এসে যদি দেখেও তো সে তার বিছানায় পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করে বলল, দয়া মায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হাড়ে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়। বিরক্ত হয় মায়েরা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে। কি করছো?
ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল। দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল, গটগট পায়ে এসে দরজা খুলে দিল। মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো, মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরা ডান বাহু চেপে ভ্রু কুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ বুজে বা হাতে মাথায় চুল টেনে ধরে। ইরফান মায়েরা নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা বিরক্ত হয়, এমন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ মুখ খোলে। আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রাগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিড়বিড় করে রেগে বলে, ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে মায়েরার হাত দুটো তার মুখে থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে টাফনি নিয়ে মায়েরার মুখে থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন। অসহ্য একটা লোক। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলেই ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। মায়েরা এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ঔষধ নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত করে যায়, আর নিতে পারছে না একে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়েরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপরে ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাছের গ্লাসটা সোজা লোকের পায়ের উপরে পড়লো, অথচ লোকটা কোনো হেলদোল নেই। আসলেই গুয়ার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বা হাতে মায়েরার কাঁধে চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলল রাত। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখনও এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, চোখ নামিয়ে মিনমিন করে বলে, মানে মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলে, বক বক করি তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। বিরক্ত চোখে থাকা ইরফানের দিকে বক বক করে, আবার কার পেট ভরে। যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত করে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রাগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে। অসহ্য। ইরফান রাগি চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ঔষধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়েরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর, গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধ হয়। খাবার যে কোথায় সে তো জানে না, কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা?
মায়েরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মায়েরা ভ্রু কুচকালো। উপর থেকে নিচে আসলো কখন ইরফান দাঁতে দাঁত চেপে বলে। খাবার কই? মায়েরা মিনমিন কণ্ঠে বলে। খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে তাই তো, আসলে তো ঘুম পাচ্ছে, টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত, আবার কে খুঁজতে যাবে, তাই পানি খেয়ে পেট ভরিয়ে ঔষধ খেতে চাইছিল। মায়েরা চুপ থাকায় ইরফান আবারও রেগে যায়, ধমকে বলে। আনসার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে, এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন, অসহ্য একটা। বিড়বিড় করে ফ্রিজ খুলে দেখতে পায় একদম সামনে একটা প্লেট। ইরফান ডাইনিং টেবিলে লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাবারের গতি কমলো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে। আপনি যান। ইরফান ভ্রু কুচকে তাকায়, এগিয়ে এসে মায়েরার পাশে চেয়ারে বসে পড়ে। মায়েরা থতমত খায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে। ফিনিশ ইট ফাস্ট। মায়েরা তার প্লেটের দিকে তাকায়, মুখ অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে, আর চোখে ইরফানের দিকে কয়েকবার তাকায়। ইরফান দুই হাত মেলে টেবিলের ওপর রাখায় তার হাত মায়েরার হাতের সাথে লেগেছে। মেয়েটার বাম হাত নামিয়ে তার কোলের উপরে গুটিয়ে রাখলো। আরেকটু চেপে যেতে চাইলো। ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর গলায় বলে। মেঝেতে বসে খেতে চাইছো? মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়, চোখ মুখে তীব্র বিরক্ত সাথে রাগ। মায়েরা কাঁদতে ইচ্ছে করছে, আমতা আমতা করে মুখ ফসকে বলে। আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এই মাঝে ইরফানের ফোনে কল আসলো। ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়, বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়, দ্রুত গপ গপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপরে কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো, কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে, তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মায়েরা দাঁড়ায়নি। ফোন কেটে গম্ভীর চোখে মায়েরা ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল। কিছুক্ষণ ভিড় করলো। স্টুপিড বাঁদর। এরপর ডাইনিংয়ের লাইট অফ করে দুই সিঁড়ি পরপর দ্রুত পায়ে পড়ে উঠে যায়। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারহা। ফাইজ শুধু আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ প্রয়োজনে দু একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করছে। ফাইজ শুধু তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎই বলে ওঠে। ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফানের চোখ তুলে তাকায়, ভ্রু কুঁচকে বলে। হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না? আই মিন তোর বউ ছিল বলে? ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগে নিবদ্ধ করে বিরক্তি কণ্ঠে বলল। আই ডোন্ট লাইক হার। শুধু ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ হেসে বলে। আমি বুঝলাম না আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে। ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে। ইরফানের কেস কি বোঝাতো? আমি এর আগা মাথা বুঝি না। ফাইজ দুই হাতে টানা দিয়ে বলে। তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে মেনে নিচ্ছে না। এখন মনে হচ্ছে ও জানেই না ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে।
কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মান-ইজ্জত থাকবে না ওর মতে। এই মাঝে ফারহা হাতে একটা ট্রে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়, ইরফান বিরাবাকে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারহা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপরে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারহা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজের ভ্রু কুঁচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে। তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিয়ে নিল। শুদ্ধ পিছিয়ে যায়, রেগে বলে, তোর ঘাড়তেরা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দু ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আর একজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেলে শুদ্ধর বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধ দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। ছেঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত, কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরলো। তারে ছ্যাঁচড়া বলছে, মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছেঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা, তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয়। ইরফানেদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে। আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এ শালা মানুষ হয়েও রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুধু টেবিল থেকে কফির মগ তুলে নেয়, ডান হাতে বা হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয়, তোকে দেখাচ্ছি কে ছেঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পেছনে থাপ্পড় দিয়ে বলে, খবরদার আমার বোনকে ডাইনি বলছিস তো। শুদ্ধ পাত্তা দিল না। ফারহা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। তার ভাই ফাইজকে দেখে অবাক হয় ফারহা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপরে ঢেলে দেয়। ফারহা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে বলে, শুধু ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারহা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারহা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হাতে পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধর হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাতে চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারা, এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায়। তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারহার হাতের উপরে কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারহা কেঁদে উঠে বলে, ফাইজ, ভাই শুদ্ধ ভাইয়ের হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছেঁচড়ামি করে দেখ। কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত, সে উদ্দেশ্যে ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারহার সামনে এগিয়ে যায়। ফারহা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসে। শুদ্ধ ফারহার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারহা টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারা, আমার হাতে জ্বালা পড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারহা দুই হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ঠান্ডা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে, আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তো তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে, তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে। ফারহা ফুপিয়ে ওঠে। শুধু ফোঁস করে শ্বাস ফেলল। আবার রেগে যাচ্ছে।
ফারহান নিজেকে সামলে 2 হাতে চোখ মুছে বলে। শুদ্ধ ভাই হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকাপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপরে শব্দ করে পাঁচ মারে, চিৎকার করে বলে,